আয়নার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। আজকে বিকেলের ঘটনাটাই কেবল মাথায় ঘুরপাক খাচ্ছে। কি হতে কি হয়ে গেল আর কিছু ভাবতে পারছি না। দরজায় ঠক ঠক শব্দ শুনে একরাশ বিরক্তি নিয়ে দরজা খুললাম। দরজার সামনে দাঁড়ানো লোকটাকে দেখে বিরক্তির পরিমাণ আরো কয়েক স্কেল বেড়ে গেল। কে আপনি? মানে? মানে কে আপনি? আমি অন্তিম। অন্তিম? কিসের অন্তিম? কোন অন্তিম? এখানে কি চাই? মানে তুমি কি আমার উপর রেগে আছো? আমি অপরিচিত কারোর উপর রাগ করি না। পরিচিত হয়ে নেই তাহলে? ভেতরে তো আসতে দিবা। ভেতরে আসবেন কেন? কোনো দরকার নেই। আমার রুমে আমি আপনাকে আসতে দিব না। প্যাচাল করবা না, বুঝছো? ঘুম আসছে অনেক, দরজার সামনে থেকে সরো। আমাকে এক প্রকার সরিয়েই রুমে ঢুকে পড়লো লোকটা। এত বড় সাহস তার! কিছুতেই একে সহ্য করা যাবে না। ওর আচার আচরণ দেখে আমি অবাক না হয়ে পারলাম না। আমার রুমে এসে এমন ভাব ধরেছে যেন ওর নিজের রুম, আর এই রুমেই প্রতিদিন ঘুমায়। বিছানায় বসে কর্নারে রাখা আমার ছবিটা হাতে নিয়ে দেখছিল। আমি তখনও দরজার কাছেই দাঁড়িয়ে আছি। ওখানে দাঁড়িয়ে থাকবা নাকি ঘুমাবা? কিসের নাকি? হ্যাঁ, বের হয়ে যান আমার ঘর থেকে। কোন সাহসে আমার রুমে ঢুকেছেন? আমি আমার রুমে কোনো ছেলেকে অ্যালাউ করব না। হ্যাঁ, মেয়েকে অ্যালাউ করো? তুমি কি অন্য কিছু নাকি? একদম ফালতু কথা বলবেন না। আপনি বের হন তো। আজীব, আমি থাকবো কোথায়? কেন? আগে কোথায় থাকতেন? নিজের বাসা নেই? সেখানে গিয়ে থাকেন। আগের কথা বাদ দাও। আমি না তোমার হাজবেন্ড? বিয়ের পর হাজবেন্ড ওয়াইফ তো একই রুমেই থাকে। বিয়ের পর হাজবেন্ড ওয়াইফ এক ঘরে থাকবে এই নিয়ম কই পেয়েছেন? হ্যাঁ, ডাকবো তোমার আব্বুকে? বলবো তুমি আমায় বিয়ের প্রথম রাতেই ঘর থেকে বের করে দিচ্ছ? শয়তান লোকটা বাবার ভয় দেখিয়ে আমাকে থামিয়ে দিল। বাবাকে আমি ভয় পাই না, তবে অনেক ভালোবাসি, আর তাই বাবার কথায় এই শয়তান লোকটাকে বিয়ে করতে রাজি হয়েছি। কয়দিন আগেও অন্তিম আমাকে দেখলে ভয়ে চুপসে যেত, অথচ আজকে বিয়ে হতে না হতেই যেন ওর সাহস এক লাফে আসমানে উঠে গেছে। আমাকে পাত্তাই দিচ্ছে না। বিছানায় লম্বা হয়ে শুয়ে শুয়ে আমার দিকে তাকিয়ে বলল, দরজাটা বন্ধ করে লাইটটা নিভিয়ে দাও। কেন? আজীব, লাইট জ্বালিয়ে কিভাবে? ধুর, চলে আসো। কি বলতে চাচ্ছেন কি আপনি? আমি আপনার সাথে এক বিছানায় কিছুতেই ঘুমোতে পারবো না। তো কি করতে পারবা তুমি আমার সাথে? আব্বু, কি দোষ করলাম যে এরকম একজনের সাথে আমার বিয়ে দিলে? ওকে ওকে, ঢং করে আর কাঁদতে হবে না, আমি ঘুমিয়ে পড়ছি। তুমি ফ্লোরে শুয়ে পড়ো, কেমন? গুড নাইট। ভালোবাসা, প্রেম, বিয়ে এইসব নিয়ে আমি কখনো ভাবিনি, কিন্তু এভাবে হঠাৎ করে আমার বিয়ে হয়ে যাবে, তাও এরকম একটা অসহ্য লোকের সাথে, তা আমি কল্পনাও করতে পারিনি। সব আম্মু আব্বুর দোষ। আব্বু আম্মু ভালোবেসে বিয়ে করেছিলেন, কিন্তু খুব বেশি দিন একসাথে থাকতে পারেননি। আম্মুকে নিয়ে আব্বু যেদিন গ্রামের বাড়িতে গেলেন, সেদিন দাদা সোজা জানিয়ে দিলেন যে প্রেমের সম্পর্ক উনি কিছুতেই মেনে নেবেন না। যদি ওনার ছেলে ওনার এলাকার মেয়েকে বিয়ে করতো তাহলে একটা কথা ছিল, কিন্তু করেছে কিনা শহুরে একটা মেয়েকে, যার বাপ দাদা বরিশালের। আর তাই নতুন বউয়ের সাথে তিনি তার একমাত্র ছেলেকেও চিরতরে বিদায় জানিয়ে দিলেন। আমার জন্মের 2 মাস পরেই আম্মুর পরিবার তাদেরকে মেনে নিয়েছিলেন। বাবার সাথে ছোট্ট একটা ঘরে থাকতে আম্মু সুবিধা বোধ করছিলেন না বলে নিজের বাড়িতে চলে আসলেন। কিন্তু ঘর জামা হিসেবে থাকতে আর তাদের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা শুরু করতে আব্বুর আত্মসম্মানে লাগবে বলে আব্বু তার সম্বন্ধীদের প্রস্তাবে আপত্তি জানান। এদিকে আব্বুর এমন আচরণে নিজের ভাইদেরকে অপমান করা হয়েছে ভেবে আম্মু আর আব্বুর ঘরে আর যাননি। প্রথম 18 বছর আমি মায়ের সাথেই ছিলাম। বাবা মাঝে মাঝে আমাকে দেখতে আসতেন, আমিও মাঝে মাঝে বাবার সাথে দেখা করার জন্য ওনার অফিসে যেতাম। আম্মুর কথা অনুযায়ী বাবাকে আর বাবার পরিবারের সবাইকে আমার ঘৃণা করা উচিত, কারণ তাদের কারণে আজ আব্বু আম্মু আলাদা। কিন্তু বাবার উপর আবার অভিমান থাকলেও আমি ওনাকে একটুও ঘৃণা করতাম না। বুঝতে শেখার পর থেকেই আমি বারবার দুজনকে এক করানোর চেষ্টা করে আসছি, কিন্তু তারা কেউই কারোর সাথে থাকতে রাজি নন। সেবার বাবা রাজি হয়েছিলেন, কিন্তু মা রাজি হননি। আর সেদিনের পর থেকে গত 3 বছর ধরে আমি বাবার সাথেই আছি, আর বাবার প্রতি ভালোবাসা এত বেড়েছে যে তার কোনো কথাই ফেলতে পারি না। অন্তিমের সাথে আমার বিয়ের ব্যাপারটাও এই কারণেই ঘটেছে। আব্বু আম্মুর মতের মিল ছিল না কিছুতেই। আমাকে আর আব্বুকে না জানিয়েই আম্মু এক কোটিপতির ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছেন। আম্মু দেখাতে চেয়েছেন যে আব্বুর থেকে আম্মুই আমাকে বেশি ভালোবাসে, আর তাই আমার সুখের জন্য যোগ্য পাত্রই তিনি বেছে নিয়েছেন। কিন্তু আব্বু কিছুতেই আম্মুর কাছে হারতে রাজি নন। তাই তিনি দেরি না করে সেদিন বিকেলেই তার অফিসে কাজে ডেকে অন্তিম নামক কাটার সাথে আমাকে বেঁধে দেন। অন্তিমের সাথে আমার প্রথম দেখাটা একেবারেই শুভ হয়নি। সেদিন বাবা মায়ের 22তম বিবাহ বার্ষিকী ছিল। প্রতি বছরের মতো সেদিনও হাতে একটা বক্স নিয়ে আব্বুর অফিসে গেলাম।
আম্মু আব্বুর অফিসে জব করতো বলে তাদের দুজনকে একসাথে এখানেই পেতাম। এক হাতে বক্স আর এক হাতে দিয়ে আব্বুর রুমের দরজা খুলে ভেতরে পা দিতেই কিছু একটা অনুভব হলো। বুঝতে পারলাম আমি কারোর সাথে ধাক্কা খেয়েছি আর আমার হাত থেকে বক্সটা নিচে পড়ে গেছে। আব্বুর রুম থেকে বের হওয়া লোকটা যার সাথে আমার ধাক্কা লেগেছিল সে তখনও আমার সামনেই দাঁড়িয়ে আছে। একে আগে কখনো অফিসে দেখিনি। লোকটার চোখের দিকে তাকিয়ে ফ্লোরে পড়ে থাকা বক্সটা আস্তে করে খুলে আবার সাথে সাথেই বন্ধ করে দিলাম। তারপর অসহায়ের মতো ফ্লোরে বসে পড়লাম। আমি তখন ওর চোখের দিকে তাকিয়ে আছি আর সেও আমার দিকে তাকিয়ে আছে। সম্ভবত ও আমার চোখের ভাষা বুঝতে পারছিল না। বাজ পড়ার আগে আকাশ যেমন থমকে যায় আমিও এতক্ষণ সেরকম থমকেছিলাম। ও আমাকে বলল, এক্সকিউজ মি, কি হয়েছে আপনার? আব্বু! আমার চিৎকারে অফিসে মোটামুটি একটা ছোটোখাটো ভূমিকম্পের মতো অনুভূত হলো। চিৎকার শুনে আব্বু আম্মু অফিসে আরও লোকজন ছুটে এলো। কি হয়েছে নীলা, চিৎকার করছিস কেন? আব্বু, আমি এত কষ্ট করে তোমাদের জন্য নিজের হাতে কেক বানিয়ে আনলাম। এই প্রথমবার আব্বু আমি নিজের হাতে কেক বানিয়েছি আর এই লোকটা সে কেকটা ভেঙে ফেললো। আব্বু, এবার কি হবে? তোমরা অ্যানিভার্সারি সেলিব্রেট করবে কিভাবে? আমি ভেবেছি আজকে তোমাদের দুজনকে নিয়ে ঘুরতে যাব, কিন্তু এই লোকটা সব শেষ করে দিল। আব্বু, সব শেষ করে দিল। এর জন্য কাটতে হয়? আমি আর একটা কেক কিনে আনতে বলতেছি, আর কেক না কাটলে কি বাইরে ঘুরতে যাওয়া যায় না? কিন্তু আব্বু, ওটা আমি নিজের হাতে বানিয়েছি আর শুরুতেই যখন সব ভেঙে গেল তখন আমি আর কোথাও ঘুরতে যাব না। আব্বু আমাকে উঠিয়ে ওনার রুমে নিয়ে গেলেন। আম্মু আর ওই গুন্ডা লোকটাও ভেতরে আসলো। সে এমন ভাব ধরেছে যেন কিছুই বুঝতে পারে না সে। আব্বু তাকে বলল, অন্তিম, নীলাকে এসে সরি বলো, তারপর বাইরে থেকে একটা বড় কেক নিয়ে আসো। সরি বলার সময় আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছিলাম। রাগ কমানোর জন্য টেবিলের উপর রাখা টিস্যু বক্স থেকে একে একে টিস্যু বের করে ছিঁড়ছিলাম, কিন্তু কিছুতেই রাগ কমছিল না। আমার ইচ্ছে করছিল এই অন্তিমবার মাথার সব কটা চুল একটা একটা করে ছিঁড়ে ফেলতে, অথচ আজ কিনা সেই ছেলের সাথে আমার বিয়ে হয়ে গেল আর সেই মনে হচ্ছে আমাকে পাগল বানিয়ে আমার মাথার সব চুল উঠে যাওয়ার ব্যবস্থা করবে। বিয়ের দিন আরও জানতে পারলাম অন্তিম খালি বাবার অফিসের স্টাফই না, বাবার সাথে ওর আগে থেকে আত্মীয়তার সম্পর্ক। বাবার চাচাতো ভাইয়ের ছেলে অন্তিম, সেই হিসেবে অন্তিম আমারও চাচাতো ভাই। অন্তিমের বাড়ি আর বাবার বাড়ি একই বাড়ি, সেই হিসেবে আমার মায়ের শ্বশুর বাড়ি আর আমার শ্বশুর বাড়ি একই বাড়ি। আবার আমার নিজের বাড়ি, আমার শ্বশুর বাড়ি এমন যেন সব গুলিয়ে যাচ্ছে। গুলিয়ে গেলে চলবে না, এর সাথে একই ঘরে থাকা সম্ভব না। একে বাড়ি থেকে তাড়িয়ে তার আগের আপন ঠিকানা বস্তি মার্কা মেসেই পাঠাতে হবে। দিন দিনের অত্যাচার যেন বেড়েই চলছিল। আসতে যেতে উঠতে বসতে আমাকে খোঁচাতেই ব্যস্ত ছিল। আমাকে নাড়া গেলে যেন ওর শান্তি হয় না। সেদিন বলে আমার নীলাদ্রি নাম নাকি ওর একদম পছন্দ না, আবার নীলা নামটাও নাকি বেশ কমন লাগে ওর কাছে। আমি কিন্তু তোমাকে নীল বলেই ডাকবো। নীল ছেলেদের নাম। সমস্যা নেই, আমার ভালো লাগে। আপনার ভালো লাগা দিয়ে আমার কিছু যায় আসে না। তাহলে বউ ডাকি? আমাদের তো আর ছেলে মেয়ে নাই যে তাদের মা বলে ডাকবো। আপনি প্লিজ আমাকে কিচ্ছু ডাকবেন না। তোমার এই ফিলাদ্রি না নীলাদ্রি এই নাম তোমার আম্মু রেখেছে, তাই না? আপনি কিভাবে জানেন? কারণ এইসব উদ্ভট নাম তোমার মায়ের মাথাতেই আসে। মানে আমার জন্মের পর আমার বাবা তোমার বাবাকে বললেন আমার নাম বেছে দিতে, আর তোমার বাবা করলেন কি, তার প্রেমিকা মানে তোমার মা মানে আমার শাশুড়ি আমার কথা অনুযায়ী আমার নাম রাখলেন খুন্তি, মানে অন্তিম। তুমি জানো ছোটবেলায় পোলাপাইন আমাকে খুন্তি ডাকতো। তাই তো বলি, আপনি মানুষটা এত বদ কিন্তু আপনার নাম এত সুন্দর কেন? শাশুড়ি আম্মা আগে আমাকে অনেক স্নেহ করতেন, লাঞ্চ করার সময় আমাকে ডাক দিতেন, কিন্তু তোমার সাথে বিয়ে হওয়ার পর থেকে উনি আর আমার সাথে কথা বলেন না। অফিসে যতবার দেখা হয় ততবার সালাম দিয়ে বলি ভালো আছেন আম্মা, উনি রাগত স্বরে বলেন আমাকে আম্মা ডাকবে না। বিয়ের কিছুদিন পর বাবার কথা মতো আমি আর অন্তিম ওদের বাড়িতে গেলাম। আমি ভেবেছিলাম আমার মায়ের সাথে যেমন হয়েছে আমার সাথেও সেরকম কিছুই ঘটবে, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি একমাত্র ননদ অন্তরা আমাকে মন থেকেই মেনে নিয়েছিলেন। ওনাদের সাথে অল্প দিনে আমার বেশ ভালো সম্পর্ক তৈরি হলো। কত মানুষ আমাকে দেখতে এসেছেন, সকাল বিকাল সন্ধ্যা রাত কেউ না কেউ আসছেই। একটু ভালো করে শুয়েও থাকতে পারি না। শাশুড়ি মা ডাক দেয়, বউ, তোমার অমুক শাশুড়ি আইছে, তার লগে দেখা কইরা যাও। সবার পা ছুঁয়ে সালাম করতে করতে আমার কোমরে ব্যথা হয়ে গেছে, অথচ বেঞ্চ থেকে নিচে কলম পড়ে গেলেও আমি কখনো কোমর বাঁকা করে সে কলম তুলতাম না। এমনও হয়েছে যে একজনকে কয়েকবার সালাম করেছি। আরও অবাক হলাম
যখন আমার চেয়ে বয়সে ছোট কিন্তু সম্পর্কে বড় হওয়ার কারণেও কয়েকটা বাচ্চা মেয়ের পা ছুঁয়ে সালাম করতে হয়েছে। রাতের বেলা লোডশেডিংয়ের অন্ধকারে আমার মুখ দেখতে পাচ্ছিল না বলে কেউ একজন মুখে টর্চ লাইট দিয়ে রেখেছে। আমার দুই ফুপু আমাকে দেখতে এসেছেন, অথচ এতদিন তারাও বাবার সাথে কোনো যোগাযোগ করেনি। আমাকে বুকে জড়িয়ে বিলাপ করে কান্না শুরু করে দিলেন। ওরে আমার মা ফিরে আইছে রে, দেখছো নি আমার ভাতিজির নাক চোখ পুরো আমার মায়ের মতো হয়েছে রে। আমার ভাইয়ে এতদিন আমার মারে লুকাই রাখছে রে। চল মা চল, তোরে হাঙ্গো ঘর দেখাই। সবার ভাষা শুনে একটু অন্যরকম লাগলেও ভালোই লাগছিল। অন্তিমদের ঘর থেকে 2 উঠোন পেরোলেই আমাদের ঘর। দাদা দাদু মারা যাবার পর থেকেই ঘরে তালা ঝুলানো, চাবি আমার শ্বশুরের কাছেই রাখা আছে। মাঝে মাঝে আব্বু বাড়িতে এসে দাদা দাদুর কবর জিয়ারত করে যান, আর গ্রামের মাদ্রাসা মসজিদের উন্নয়নের জন্য সাহায্য করেন। 2 ফুপুই আমাকে ঘরে নিয়ে যেতে চাইলেন, কিন্তু আমার মায়ের আগে আমি কিভাবে ঘরে পা রাখবো। ওনাদেরকে বললাম আরেকবার আসলে তখন ঘরে যাব, এখন থাক। আমি ওনাদের ভাষা বলতে না পারলেও সব বুঝতাম, কারণ বাবা আমার সাথে প্রায়ই ওনার এই ভাষায় কথা বলতেন। কেউ কেউ বলছিল ও মা, বউ তো একবারে পুতুলের মতন সুন্দর। আবার কেউ কেউ বলছিল শহুরে মেয়ে আমি, কেমন না কেমন হই। এই বাড়িতে থাকবো কি না, ঘর উঠোন ল্যাপা, পুকুর থেকে কলসি ভরে পানি আনা তো দূরে থাক, চিকন চিকন করে একটা পেঁয়াজও কাটতে পারবো না মনে হয়। অন্তিমের খালাতো বোন, যার সাথে ওর বিয়ে হওয়ার কথা ছিল, তাকে বিয়ে করালে অন্তিমের মায়ের কোনো চিন্তাই ছিল না। রান্না বান্না, কাঁথা সেলাই, শীতলপাটি বানানো সব এই মেয়ে পারে। আমার শাশুড়ি মা এসব কথায় পাত্তা না দিয়ে হেসে উড়িয়ে দিয়ে বলতেন তিনি আমাকে দিয়ে কোনো কাজ করাবেন না। সারাক্ষণ ওনারা আমাকে নিয়ে ব্যস্ত ছিলেন। আমি কি খাবো না খাবো, শ্বশুর আব্বা নিজে গিয়ে চর থেকে দই আনিয়েছিলেন, পুকুরে জাল ফেলে মাছ ধরেছেন, গাছ থেকে ডাব পাড়িয়েছেন। শাশুড়ি মা আমার জন্য সকাল বিকালে পিঠা বানাতেন। অন্তরা কোন বাড়ি থেকে জানি চালতা আর তেঁতুল নিয়ে এসেছে। সাপের ভয়ে পুকুরে নামতাম না বলে আমার জন্য টিউবওয়েল চেপে বালতি ভরে দিত। রাতের বেলা খাবার সময় শ্বশুর আব্বা তার আর আমার আব্বুর ছোটবেলার খেজুর রস চুরি করতে গিয়ে ধরা পড়া, পুকুরে মাছ ধরা, দাদার হাতে মাইর খাওয়া, আরও কত গল্প শুনিয়েছেন। আমার মনেই হচ্ছিল না যে আমি এই বাড়ির বউ, মনে হচ্ছে যেন আমি এই বাড়ির অতিথি। আমার এত সুখের দিনে বাধা হয়ে দাঁড়ালেন স্বামী নামক কাঁটাটা। তার পরিবারের সাথে আমি সুখে আছি এটা যেন তার সহ্যই হচ্ছিল না। আমি শাড়ি পরতে পারি না জানা সত্ত্বেও এ বাড়িতে আসার প্রথম দিন আমাকে বলে কি না বাড়ির সব বউ শাড়ি পরবে, সো আমাকেও শাড়ি পরতে হবে। শাশুড়িমা বলেছেন সালোয়ার কামিজ পরলেও চলবে। আরেকদিন ভোরবেলা আমাকে ঘুম থেকে ডেকে তুলে উঠোনে নিয়ে হাতে একটা ঝাড়ু ধরিয়ে দিয়ে বলল, দেখো বাড়ির সব বউ উঠান ঝাড়ু দিচ্ছে আর তুমি ঘুমাচ্ছ। অন্তরা এসে আমার হাত থেকে ঝাড়ুটা নিয়ে ভাইকে শাসিয়ে আমাকে ঘরে যেতে বলল। তার বন্ধুরা যখন আমাকে দেখতে এসেছে তখন বলে, ওই দেখ আমার রোবট, তোরা সবাই বিয়ে করেছিস মেয়ে, আর আমি শেষমেশ একটা রোবটকে বিয়ে করেছি। গ্রামে প্রায় 10-12 দিন থেকে আবার ঢাকায় ফিরে এসেছি। আসার সময় ওনাদের আবার জোরাজোরিতে কথা দিয়ে এসেছি রোজার ঈদটা ওনাদের সাথে গ্রামে কাটাবো। একদিন সকালে খাবার টেবিলে অন্তিম আব্বুকে বলল যে ও নাকি আমাদের জন্য আলাদা ফ্ল্যাট ভাড়া নিয়েছে, পরের মাসে আমাকে নিয়ে ওই ফ্ল্যাটে উঠবে। বাবা প্রথমে অনেক আপত্তি করেছিলেন, কিন্তু অন্তিম বলল ঘর জামার মতো থাকতে ওর লজ্জা লাগছে, তাই বাবাও রাজি হয়ে গেলেন। কিন্তু আমি কিছুতেই রাজি হলাম না। খাবার টেবিলে চেঁচিয়ে উঠে বললাম, আমি বাবাকে ছেড়ে কোথাও যাব না। কারো যদি এখানে থাকতে সমস্যা হয় তাহলে সে অন্য জায়গায় গিয়ে থাকতে পারে। অফিসে যাওয়ার সময় আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, তুমি যেখানে আমি সেখানে, তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না আমি। আমার আত্মসম্মান বোধ এতটাও বেশি না যে নিজের বউকে রেখে আলাদা থাকবো। অন্তিমকে আমি এখনো বুঝতে পারলাম না। আসলে আমি ওকে কখনো বোঝার চেষ্টাই করিনি। মাঝে মাঝে ওকে আমার বেশ অদ্ভুত লাগতো। একদিন সকালে ঘুম ভাঙার পর দেখি আমার 2 হাত ভরা কালো রঙের কাচের চুড়ি। আরেকদিন বিছানা থেকে নেমে হাঁটার সময় নুপুরের আওয়াজ শুনতে পেলাম। তাকিয়ে দেখি আমার পায়ে নুপুর পরানো। আমার পড়ার টেবিলের উপর কখনো ঠোঙায় ভর্তি বাদাম, কখনো বড়ই, কখনো আমলকি, আবার কখনো ঝালমুড়ি দেখতে পেতাম। বুঝতে পারতাম এগুলো ওই এনেছে, কিন্তু আমি কখনো ছুঁয়েও দেখতাম না। প্রত্যেক বৃহস্পতিবার এলেই আমাকে বলতো, চলো কালকে মুভি দেখতে যাই। শপিংয়ে যাবা? ওই দিন একটা মলে কালো রঙের একটা শাড়ি দেখেছি, এত সুন্দর ছিল শাড়িটা। এই নীল, নতুন রাস্তায় হাঁটতে যাবা? ফুচকা খাওয়াবো তোমাকে। আমি কখনোই ওর এসব কথায় সাড়া দিতাম না, বরাবরের মতোই না বলে দিতাম। ও মন খারাপ করতো কিনা জানি না,
তবে এতবার মানা করার পরও বারবার আবদার করতে বলে আমিই বেশ বিরক্ত হতাম। আমি ভাবতাম কোথায় আমাকে প্লাটিনাম বা ডায়মন্ড গিফট করবে, জার্টিসান নয়তো ওয়েস্টিনে ডিনারের কথা বলবে। না, উনি আমাকে বলে ফুচকা খাবা। একদিন সন্ধ্যার পর বিছানায় শুয়ে শুয়ে বইয়ের পাতা উল্টাচ্ছি আর পেন্সিলের গোড়ায় কামড় দিচ্ছি। পড়ায় কিছুতেই মন বসাতে পারছিলাম না। হঠাৎ ফোনের ভাইব্রেশনে আমি নিজেই কেঁপে উঠলাম। হ্যালো। বউ, কে? তোমার স্বামী অন্তিম। তোমাকে না কতবার বলেছে আমার নাম্বারটা সেভ করে রাখতে? আমি কারো আজাইরা নাম্বার ফোনে রাখি না। ফোন দিয়েছেন কেন সেটা বলেন। তুমি চিংড়ি মাছ খাও? চিংড়ি মাছ? না, চিড়িং মাছ। চিংড়ি মাছ কি? তুমি চিনো না? চিড়িং মাছ হলো এক ধরনের মাছ যা পানিতে থাকে। আপনি এমন এক ধরনের মাছ নিয়ে আসেন যা বালিতে থাকে। যা, বালিতে মাছ থাকে নাকি? শোনো, চিড়িং মাছ ছোট ছোট করে কেটে পেঁয়াজ মরিচ আরও হাবিজাবি দিয়ে কলা পাতায় পেঁচিয়ে চুলায় পুড়িয়ে খাওয়া হয়। উফ, ভাবতে আমার জিভে জল চলে আসছে। তাই নাকি? আর একটু দেই। মজা নাও। তোমাদের বাসার ছাদে কলা গাছ আছে? না, নেই। আচ্ছা, আমি ম্যানেজ করে নেব। তোমার জন্য কি আর একটা পেন্সিল আনবো? কেন? না মানে সারাক্ষণ মুখের ভিতর পেন্সিল দিয়ে রাখলে সেটা তো ফেটে যাওয়ারই কথা, তাই না? বাবার অফিসে সবাই আমাকেও ম্যাডাম ডাকে, যদিও আমি অফিসের কিছুই করি না। ম্যাডাম ডাক্তার শুনতে কি যে বিচ্ছিরি লাগে। আমি তো অফিসের বস না যে আমাকে দেখলে উঠে দাঁড়িয়ে গুড মর্নিং গুড আফটারনুন বলতে হবে। আম্মু এই অফিসে চাকরি করা সত্ত্বেও ওনার থেকে অনেক বড় পোস্টের লোকজনও আম্মুকে ম্যাডাম ডাকে। বিয়ের পর থেকে আমি অফিসে গেলে অন্তিম আমাকে দেখে কখনোই দাঁড়াতো না। অন্যরা বলতো, আপনার তো বউ না দাঁড়ালেও তো আর আপনার চাকরি খাবে না। সে পারে না আমারে খেয়ে ফেলতে, আর চাকরি খেলেও কি যোগ্যতা দেখিয়ে অন্য জায়গায় চাকরি পেয়ে যাব। এখানে তো আর কেবল চাচার ভাতিজা বলেই বা আমার চেহারা দেখে আমাকে চাকরি দেয়নি। আমি যোগ্য ছিলাম তাই দিয়েছে। দেখেন না, অ্যাপ্লিকেশন ছাড়া ছুটি নেই না। ক্লাস শেষে অনেকক্ষণ গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। ড্রাইভারকে কল করার জন্য ফোনটা হাতে নিতেই দেখি আব্বু কল করেছে। হ্যাঁ আব্বু, বলো। তোর ক্লাস শেষ? হ্যাঁ, এই তো গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। শোন, আমি একটু গ্রামে যাচ্ছি, আমার গাড়িটা গ্যারেজে, তাই তোরটা নিয়ে যাচ্ছি। আচ্ছা বাবা, সমস্যা নেই, আমি একটা রিক্সা নিয়ে চলে যাব। রিক্সা নিতে হবে না, আমি অন্তিমকে বলে দিয়েছি, ও তোকে নিতে আসবে। বাবা, অন্তিমকে বলার কি দরকার? কথা শেষ হওয়ার আগেই বাইকের পিপ পিপ শব্দ শুনতে পেলাম। সামনে তাকিয়ে দেখি অন্তিম দাঁড়িয়ে আছে। বিরক্তির ছাপ নিয়ে এদিক ওদিক তাকাচ্ছি। অন্তিম হাতের ইশারা দিয়ে ডাক দিল। এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো তুমি বলো তো? জঘন্য হতো। এইভাবে বাইক চালালে 10 বছর লেগে যাবে পৌঁছতে। 10 মিনিটে বাসায় পৌঁছাতে চাও? তাহলে আমাকে ধরে বসো। মাথা খারাপ নাকি আমার? আবারও বলছি, আমাকে শক্ত করে ধরে বসো। পড়ে গেলে কিন্তু আবার তোমার বাবাকে বলতে পারবে না যে আমি ফেলে দিয়েছি। হঠাৎ ফ্লাইওভারের উপর দিয়ে বাইকের স্পিড এত বাড়িয়েছে যে আমি ওকে না ধরে বসলে পড়েই যেতাম সেদিন। আমাদের বিয়ের প্রায় 4 মাস হয়ে গিয়েছে, অথচ তেমন কেউই বিয়ের কথা জানতো না। তাই অনেক দিন ধরেই আব্বু একটা অনুষ্ঠানের আয়োজন করতে চেয়েছিলেন, কিন্তু আমি বারবার না করে এসেছি। কিন্তু এবার আব্বু আমাকে না জানিয়েই অনুষ্ঠানের সব ব্যবস্থা করে ফেললেন। এর পেছনে যে অন্তিমের হাত আছে এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। সকালে ঘুম ভাঙার পর আমার মনে হলো আমি কিছু একটার সাথে আটকে আছি, ঠিকমতো নড়াচড়া করতে পারছি না। চোখ খুলে দেখি অন্তিম, মুখ একদম আমার দিকে, মুখের সামনে, আর ও আমাকে জড়িয়ে ধরে রেখেছে। অনেকক্ষণ নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। একটা ঘুমন্ত মানুষ কিভাবে এত শক্ত করে জড়িয়ে ধরতে পারে? আঙুল দিয়ে ওর এক চোখের পাতা উল্টালাম। ও চোখের পাতা একটু কাঁপিয়ে আবার বন্ধ করে ফেললো। আবার এক চোখ খুলে চোখ টিপা স্টাইলে আমার দিকে তাকালো। নীল। এটা কি? এই যে এটা। আপনি আমাকে জড়িয়ে ধরেছেন কেন? নীল, তুমি সত্যি আমায় জড়িয়ে ধরেছো নাকি স্বপ্ন? আমি আপনাকে জড়িয়ে ধরেছি নাকি আপনি আমাকে? যেই ধরি না কেন, একবার যখন আমার কাছে এসেই পড়েছো তখন কিছুক্ষণ থাকো। ইম্পসিবল, ছাড়ুন বলছি। একটা শর্ত। কি? চোখ বন্ধ করো। কেন? না করলে নাই। দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আমি গালে হাত দিয়ে বিছানায় বসে রইলাম। ঠিক এইমাত্র কি ঘটলো, কেন ঘটলো কিছুই বুঝলাম না। বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা নেমে এলো। একটু পরে গেস্টরা সবাই চলে আসবে। আমি সকালের মতো ভেবাচাকা খেয়ে বিছানায় পড়ে আছি। অন্তিম আয়নার সামনে দাঁড়িয়ে টাই বাজছিল আর আমাকে শুনিয়ে একা একাই কথা বলছিল। এই যে নীলাদ্রি ম্যাডাম, আমাকে কেমন লাগছে একটু বলবেন কি? আমি কিছুই না বলে বেলকনির দিকে মুখ ঘুরিয়ে নিলাম। আপনার কি হয়েছে? আপনি সাজুগুজু করবেন না? আপনি যদি বলেন আমি আপনাকে সাজিয়ে। কোনো দরকার নেই, আমি নিজেই সাজতে পারি। আপনি আমার রুম থেকে যান। তুমি তো শাড়ি পরতে পারো না, আমি পরিয়ে দেই। আপনি যাবেন ঘর থেকে? আমি কিন্তু পার্লারে মহিলাদের থেকেও বেশি সুন্দর করে শাড়ি পরাতে পারি।
পড়িয়েছেন কাউকে? বিয়ে কি আরো 10টা করেছেন নাকি? তোমাকে বিয়ে করে আক্কেল দাঁত উঠে গেছে, আবার আরও 10টা? আমাদের কলেজে একটা প্রোগ্রামে আমার এক ছেলে ফ্রেন্ডকে আমি শাড়ি পরিয়ে দিয়েছিলাম। ও ছিল নায়িকা আর আমি ছিলাম নায়ক। আপনি নায়ক? কোন দিক দিয়ে কম আছি? হ্যাঁ, অফিসের সব মেয়ে কলিগরা আমার সাথে লাইন মারতে চায়। তুমি জানো, তোমার সাথে বিয়ে হবার পর আমার দিকে তাকায় না পর্যন্ত এখন। সেজন্য তো একটাও প্রেম টিকিয়ে রাখতে পারেননি। টেকা না টেকা পরের ব্যাপার। তোমার লাইফে তো প্রেম আসেইনি, পাত্তাই পাওনি কারো কাছে। তাই না? শুনুন, এসব প্রেম ভালোবাসার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আপনি এত বড় বড় কথা বলছেন, বিয়ে করতে চাইছেন ক্লাস 10-এ পড়ুয়া বাচ্চা মেয়েটাকে, ওই যে আপনার খালাতো বোনটাকে। 26-27 বছরের এক বুড়ো হয়ে বিয়ে করবে 16 বছরের বাচ্চাটাকে। ইয়া, এটা তোমাকেও বলা হয়েছে? শোনো, আমি ওকে বিয়ে করতাম না, আর করতে দিলা কই? তার আগেই তো তুমি আমাকে শেষ করে দিছো। দেখুন, আমি কিন্তু বাবার ইচ্ছায়। মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছিল না। ঠোঁটে হাত দিয়ে খাটের উপর ধপ করে বসে পড়লাম। কেউ একজন আমার হাত ধরে উঠিয়ে দাঁড় করালেন, শাড়ির কুচি ঠিক করে দিয়ে শাড়ি পরিয়ে দিলেন, নিজের ইচ্ছে মতো আমাকে সাজিয়ে দিলেন, চুল আঁচড়ে দিলেন। তার চেহারা আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না। সব কিছু এমন ঝাপসা কেন লাগছে? আমি কি মারা যাচ্ছি? অনুষ্ঠান শেষে সবাই যার যার মতো চলে গেল। আম্মু আসেনি বলে আমার মতো বাবারও কিছুটা মন খারাপ হলো। দু হাঁটুতে মুখ গুজে খাটের উপর বসে আছি। বুক ফেটে কান্না আসছিল আমার। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদি, কিন্তু আমার চোখের কোনো এক ফোঁটা জলও জমলো না। আম্মুকে ছেড়ে যেদিন আব্বুর কাছে চলে এসেছি, সেদিনই মনে হয় আমার চোখের পানি সব শেষ হয়ে গিয়েছে। অনেক কেঁদেছিলাম সেদিন। সেদিনের পর থেকে আর কখনো কাঁদিনি আমি। আব্বু আম্মুর উপর জমে থাকা সব অভিমান অন্তিমের উপর রাগ হিসেবে ঝেড়ে দিয়েছি। শীষ বাজাতে বাজাতে অন্তিম রুমে ঢুকলো। কি ব্যাপার, এখনো শাড়িটা বদলাওনি যে? বলছিলাম না তোমাকে কালো শাড়িতে অনেক মানাবে? আমি কোনো কথা না বলে তখনও মুখ গুজে আছি। কি হয়েছে নীল? আমার পাশে বসে আমার কাঁধে হাত দিতেই আমি ছিটকে সরে গেলাম। প্রবলেম কি আপনার? আমাকে টাচ করার সাহস হয় কিভাবে আপনার? বিয়ে করেছেন বলে কি যা খুশি তাই করবেন? সকালে একবার আমার গালে চুমু খেয়েছেন, সন্ধ্যায় কি করলেন? আবার আমার ঠোঁটে চুমু খেয়েছেন। আমি কিছু বলিনি দেখে নিজেই শাড়ি পরিয়ে দিয়েছেন, নিজেই সাজিয়ে দিয়েছেন। আপনি বলতে চান হাজব্যান্ড হিসেবে আপনি এসব অসভ্যতা আমি করতেই পারেন? না, পারেন না। আমি আপনাকে হাজব্যান্ড হিসেবে মানি না। অন্তিমও বুঝতে পেরেছে আজ ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। বলল, নীল, যা বলার আসতে বলো। ঘরে তোমার বাবা আর আমার বাবা মাও আছেন, ওনারা শুনলে প্রবলেম হবে। কিসের প্রবলেম? হ্যাঁ, আমি সবাইকে জানিয়ে দিব আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি আপনাকে হাজব্যান্ড হিসেবে মানি না। আপনি একটা ছোট লোক, অসভ্য। না, আপনি একটা লুচ্চা ছেলে। খবরদার একদম আমার কাছে আসবেন না। আমি আর আপনার সাথে কোনো সম্পর্ক রাখবো না। বাবা মার কথা চিন্তা করে আপনাকে বিয়ে করে আমি আমার পুরো লাইফটাই শেষ করে ফেলেছি। আর এক মুহূর্তও আপনার সাথে না, আর কোনো সম্পর্ক রাখতে চাই না। আমি আপনার সাথে আপনার চেহারাও দেখতে চাই না। ডিভোর্স চাই আমি। কথাটা বলেই চুপ করে গেলাম। কি বললাম এটা আমি? আমার সামনেই অন্তিম দাঁড়িয়ে আছে। আমার কাছ থেকে এমন একটা কথাও মোটেও আশা করেনি। আর কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে শার্টের হাতা দিয়ে চোখ মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে গেল। ফ্লোরে বসে দেয়ালের সাথে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে রাখলাম। বুঝতে পারছি চোখ ভিজে এসেছে। খুব কাছের কিছু কি হারিয়ে ফেললাম আমি? ক্লাস, বন্ধু, আড্ডা, কোথাও মন বসাতে পারছি না। কেমন যেন খালি খালি মনে হচ্ছিল। কিছু একটা নেই মনে হচ্ছে আমার। সেদিনের পর থেকে গত 1 সপ্তাহ অন্তিমের সাথে আমার কোনো যোগাযোগ নেই। বাসায় আসতো, দূর থেকে একটা কলও করেনি আমাকে। অফিসে গিয়েও দেখতে পেলাম না। ও কি তাহলে সত্যি ডিভোর্স পেপার পাঠিয়ে দিবে? কেমন জানি ভয় ভয় লাগছিল। আমি নিজেই তো ওর কাছে ডিভোর্স চেয়েছি, তাহলে আবার ভয় পাচ্ছি কেন? কল লিস্ট অনেক ঘেটেও অন্তিমের নাম্বার খুঁজে পেলাম না। বাবার কাছ থেকে যে নাম্বার চাইবো তাও পারছি না। বাবা সম্ভবত এখনো কিছুই জানতে পারেনি। জানতে পারলে আমাকে এতদিনে নিশ্চয়ই জিজ্ঞেস করতো। রাতে বাবার সাথে খেতে বসেছি। মন খারাপ? কই না তো। অন্তিমের সাথে কথা হয়েছে, ওর সাথে গেলেই পারতি। কোথায়? কক্সবাজার। অন্তিম কক্সবাজার? না, অফিসের একটা কাজে আমার চিটাগং যাওয়ার কথা ছিল, কিন্তু অন্তিম নিজে থেকেই দায়িত্ব নিয়ে চলে গেল। আমি বললাম তোকে সহ নিয়ে গিয়ে কক্সবাজার ঘুরে আসতে, তুই নাকি যাবি না বললি। ও হ্যাঁ, বাবার ঘরে গিয়ে ওনার ফোন থেকে অন্তিমের নাম্বারটা নিয়ে আসলাম।
কল দিব কি দিব না বুঝতে পারছিলাম না। কল দিয়ে বলবোই বা কি। বারবার ডায়াল করে কল যাওয়ার আগেই ক্যান্সেল করে দিচ্ছি। শেষে সাহস করে দিয়েই ফেললাম। হ্যালো হ্যালো ভাবি। অন্তরা, হ্যাঁ, কেমন আছেন? তুমি কক্সবাজার? না, আমি তো বাড়িতে। আর তোমার ভাইয়া, তার ফোন তোমার কাছে যে? ভাইয়া তো একটু বাইরে গেছে। তুমি ভাইয়ের সাথে আসো নাই কেন? আমি যেতে চেয়েছিলাম তো, আমাকে ও নেয়নি। তোমার ভাইয়া আমাকে সহ্যই করতে পারে না, তুমি তো জানোই। তুমি বললেই হলো নাকি? ভাইয়া তোমাকে কত ভালোবাসে। ভাইয়ার মোবাইলের হোম স্ক্রিনে তোমার ছবি দেওয়া। তোমাকে কি সুন্দর বউ বলে ডাকে। আর তুমি কি না? আমার ছবি? তুমি কিভাবে জানো আমাকে বউ বলে ডাকে? তোমার নাম্বার তো বউ নামেই সেভ করা। এই তো ভাই আসছে। এই নাও, তোমার বউয়ের সাথে কথা বলো। অন্তরার কথা শুনে নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি জমা হলো। অন্তিম ফোন ধরে হ্যালো হ্যালো করছিল। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। মনে হচ্ছে কেউ আমার গলা চেপে ধরেছে। এতদিন পর ওর ভয়েস শুনতে পেয়ে কেমন জানি অস্থির লাগছিল। মনে হচ্ছে ও আমার থেকে অনেক দূরে। অনেক চেষ্টা করেও মুখ দিয়ে একটা শব্দ বের করতে পারলাম না। কল কেটে দিলাম। আমার বারবার মনে হচ্ছিল প্রতিবারের মতো আজও আবার কল ব্যাক করবে, কিন্তু আমার ধারণা ভুল ছিল। ফোনটা হাতে নিয়ে শুয়ে পড়লাম। মনে হয় এই বুঝি ফোনটা বেজে উঠল। চোখ খুলে দেখি না, কোনো কল আসেনি। কেন জানি আমার চোখের পাতা এখন বারবার ভিজে আসে। ও আমাকে বুঝিয়ে দিল কারো কলের অপেক্ষায় ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা মানে যে তার কল আসবে এমন কথা নেই। রাত প্রায় 3টে। ফোনের হালকা টিং শব্দ হওয়ার সাথে সাথেই রিসিভ করলাম। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ বলো। কি বলবো? অন্তরা বলল কল দিয়েছিলে, কিছু বলার ছিল? কই না তো, আমি আপনাকে কল দিব কেন? আপনার নাম্বার তো আমার ফোনে সেভ নেই। একটা নাম্বারে ডায়াল করতে গিয়ে একটা ডিজিট ভুল হয়ে আপনার নাম্বারে চলে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, রাখি তাহলে। রাখি মানে কি? হ্যাঁ, এত রাতে কল দিয়ে আমার ঘুম ভাঙানোর মানে কি? আচ্ছা সরি, আর কখনো কল দিব না, বাই। এভাবে আমাকে কষ্ট দেওয়ার মানে কি? আমি ওর জন্য কষ্টই বা পাচ্ছি কেন? আমি কি ওকে ভালোবাসি? হ্যাঁ বাসি, আমি ওকে ভালোবাসি। বাবার কাছ থেকে শুনলাম অন্তিম 3 দিন আগেই ঢাকায় এসেছে। অফিসে কাজের চাপ বেশি ছিল, তাই বলে নাকি বাসায় যেতে পারেনি। ক্লাস শেষে সোজা অফিসে চলে গেলাম। আজ অন্য সবার মতো অন্তিমও আমাকে দেখে দাঁড়ালো। আমার দিকে একবারও তাকালো না। কিছু না বলে সোজা বাবার রুমে চলে গেলাম। এতদিন জানতাম মেয়ের মুখ দেখে কেবল তার মাই তার মনের কথা বুঝতে পারেন, কিন্তু কিভাবে জানি বাবা আমার মুখ দেখে আমার মনের কথা বুঝতে পেরে গেলেন। আমাকে বুঝালেন অন্তিম আমাকে যতটা সুখে রাখবে এত সুখে আর কেউ রাখতে পারবে না। দেরি হলেও আমার মনে যে অন্তিম একটু একটু করে জায়গা করে নিয়েছে তাতেই বাবা খুশি হয়েছেন। স্যার আসবো? হ্যাঁ আসো অন্তিম, বসো। আমার দিকে একবার তাকিয়ে আমার পাশের চেয়ারটাতেই বসলো। কিছু লাগবে স্যার? উফ, ঘরের সবাই একসাথে থাকলে স্যার স্যার বইলো না। শোনো, আজ বাড়িতে একটা স্পেশাল রান্না হবে, কলা পাতায় চিংড়ি মাছ। আজ অফিসে যতই কাজ থাকুক তুমি আজ বাসায় যাবাই। না মানে কাকা, অফিসের এত কাজ ফেলে। আমি বলেছি না তোমার চিন্তা করতে হবে না। উঠে দাঁড়ালাম আমি। অন্তিমকে উদ্দেশ্য করে বাবার দিকে তাকিয়ে বললাম, আমার গাড়ির ড্রাইভার আজকে ছুটিতে আছে, আমি রিক্সা নিয়েই চলে যাচ্ছি। রিক্সা কেন? আমার গাড়ি নিয়ে যা। আমি তোমার গাড়িতে কখনো উঠি না, ভুলে গেছো? ও হ্যাঁ, অন্তিম, তুমি তাহলে বাইকে করে নীলাকে বাসায় নিয়ে যাও, আজ আর আসতে হবে না। অন্তিম সারা রাস্তা একটা কথাও বলেনি আমার সাথে। খুব ধীরেও না আবার দ্রুতও না, এমনভাবে বাইক চালিয়েছে আমি যে ওকে ধরে বসবো সেরকম বাহানাই পাচ্ছিলাম না। বাবা একটু তাড়াতাড়ি খেয়ে উঠে গেলেন। অন্তিমকে অন্য একটা রুমের দিকে যেতে দেখে বললাম, একবার রুমের দরজাটা বন্ধ করলে আমি কিন্তু আর খুলবো না। আমাকে আসতে দেখে ল্যাপটপটা বন্ধ করে শুয়ে পড়লো অন্তিম। আজ আর বলল না, কালকে তো শুক্রবার, চলো কোথাও বেড়াতে যাই। লাইট অফ করে মোবাইলটা হাতে নিয়ে আমিও শুয়ে পড়লাম। একটু পরেই অন্তিমের মোবাইলে মেসেজের টোন বেজে উঠলো। আমি ভেবেছি ও মেসেজের রিপ্লাই দিবে, কিন্তু ও মুখে উত্তর দিয়ে দিল, কাল শুক্রবার আমি জানি। আমি আবার মেসেজ দিলাম, কালকে কি ফ্রি আছেন? হ্যাঁ ফ্রি। মানে বলছিলাম অনেকদিন মুভি দেখতে যাই না, কালকে যদি। আচ্ছা ঠিক আছে। এত তাড়াতাড়ি ও ঘুমিয়ে পড়লো। টেস্ট করে দেখা যাক ও আসলে ঘুমোচ্ছে কিনা। ঘুমের ভান ধরে পেছন থেকে জড়িয়ে ধরলাম ওকে। ভেবেছি অন্তিমও আমাকে সেদিনের মতো জড়িয়ে ধরবে, না, ও আস্তে করে আমাকে সরিয়ে দিল। মেজাজটা গরম হয়ে গেল আমার। ভদ্রতা দেখাতে আসছে আমাকে, অসভ্য একটা। ও কি বুঝতে পারছে না আমি আর আগের মতো নেই? আবার ইচ্ছে করছে ওর সব চুল একটা একটা করে ছিঁড়ে ফেলি,
কিন্তু কোনো মতে নিজেকে শান্ত করলাম। আজকের সকালটা অন্য দিনের তুলনায় অনেক আলাদা। কেন জানি আজ সব কিছুই ভালো লাগছে। অন্তিম তখনও ঘুমোচ্ছে। ওর চুলে হাত বুলোতেই ও চোখ খুলল। আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমি অন্য গ্রহের প্রাণী, আর আমাকে আজ প্রথম দেখছে। আমার পা থেকে মাথা পর্যন্ত একবার চোখ বুলে নিল, একবার হাতের কালো চুড়ির দিকে তাকায়, আর একবার পায়ের নুপুরের দিকে তাকায়। এই যে, আর কত ঘুমোবেন? হ্যাঁ, না, এই তো উঠলাম তো। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিন। বাইরে যাওয়ার কথা মনে আছে? রুম থেকে বের হওয়ার সময় আয়নার দিকে তাকিয়ে দেখি ওর ঠোঁটে মুচকি হাসি লেগে আছে। কোলের ওপর একটা শাড়ি নিয়ে বসে আছি। ও বারবার আমার দিকে তাকাচ্ছিল। বলল, দেরি হয়ে যাচ্ছে না? কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। সালোয়ার কামিজ তো আছে। না, আমি শাড়ি পরবো। ইউটিউবে শাড়ি পরানোর ভিডিও আছে। আমি বাইরে আছি, সাজগোজ শেষ হলে ডাক দিও। কুত্তা, বিলাই, শয়তান, গুন্ডা, কতগুলোতে গালি দিলাম মনে মনে। বলদ একটা, কিচ্ছু বোঝে না। কল দিয়ে রুমে আসতে বললাম। এ কি এখনো শাড়ি পরা হয়নি? বললাম তো পারি না। ইউটিউবে কি দেখছিলে এতক্ষণ? তাই কথা শিখেছিলাম। থাক, শাড়ি পরতে হবে না, অন্য কোনো ড্রেস। না, আমি শাড়ি না পরে যাব না। কিন্তু তুমি তো শাড়ি পরতেই পারো না। আপনি তো পারেন পরিয়ে দিতে। শাড়ি পরানোর সময় আমার ওর চোখ বন্ধ রাখার কথা ছিল, অথচ আমি নিজেই চোখ বন্ধ করে রেখেছিলাম। বাইকে আসার সময় ওর কাঁধে হাত রেখে বসলাম। মুভির মাঝখানে রোমান্টিক সিন। কিছুদিন আগের কথা। অন্তিম সোফায় বসে টিভি দেখছিল। আমিও ঘরে ঢোকার সময় টিভির দিকে তাকাতেই দেখি রোমান্টিক সিন দেখাচ্ছে, আর বেশ মনোযোগ দিয়ে অন্তিম সেটা দেখছে। আমাকে দেখেই তাড়াতাড়ি রিমোটটা দিয়ে চ্যানেল চেঞ্জ করে বলল, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, কী সব জিনিস পাতি দেখায় টিভিতে, এই জন্যই টিভি দেখতে চাই না আমি। অথচ আজ রোমান্টিক সিন আসার সাথে সাথেই অন্তিম এদিক ওদিক তাকাচ্ছিল। আমার সাথে একবার চোখাচোখি হয়েছিল। সেদিনের কথাটা মনে করে আমি হাসতে লাগলাম। ও লজ্জায় আমার দিকে আর তাকাতেই পারছিল না। দুপুরের খাবার শেষে কিছু কেনাকাটা করলাম। একটা রিস্ট ওয়াচ কিনে ওর হাতে পরিয়ে দেওয়ার সময় বললাম, ছেলেদের হাতে ঘড়ি না থাকলে আমার কেমন জানি লাগে। সূর্য প্রায় ডুবি ডুবি করছে। রাস্তায় হাঁটতে হাঁটতে বাদাম চিবোচ্ছি। আমি বুঝতে পারছি ও বারবার আমার দিকে তাকাচ্ছে, তাই আর ওর দিকে তাকিয়ে ওকে লজ্জায় ফেলতে চাইলাম না। বললাম, বাম হাতের ব্যাগগুলো সব ডান হাতে নিন। কেন? আমি আমার কনিষ্ঠা দিয়ে ওর কনিষ্ঠা ধরলাম। একে একে ওর সব আঙুলের ফাঁকে আমার আঙুলগুলোকে জায়গা করে দিলাম। আরও কিছুক্ষণ এভাবে হাঁটলাম। ও আমার দিকে তাকিয়ে বলল, কি? ফুচকা খাবো। সন্ধ্যা হতেই অন্তিম বাসায় যাওয়ার কথা বলল। আমি হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম। অন্তিমের কথায় আম্মুকে ফোন করলাম। বিয়ের পর থেকে আমি বা আম্মু কেউ কাউকে ফোন দেয়নি কখনো। বললাম, আমি আমার সংসার সামলাতে যাচ্ছি, তুমি এসে তোমার সংসার সামলাও। আম্মু আমাকে অনেক বোঝাচ্ছিলেন যে আমি এই যুগের মেয়ে হয়ে গ্রামে সংসার করব কেন। আমাকে একদমই মানাবে না, আমার চুল ত্বক সব নষ্ট হয়ে যাবে। আমি শুধু বললাম, ভালোবাসা আম্মু। ভালোবাসতে না একসময় আব্বুকে? এখনও তো বাসো। তোমার জন্য তোমার ভালোবাসা অপেক্ষা করে আছে আম্মু। রাত 11টার বাসে উঠলাম আমরা। আব্বুকে এখনো কিছুই জানাইনি। আমি জানি আব্বুকে জানালে আব্বু যতটা নারাজ হয়েছে আব্বু ঠিক ততটাই খুশি হবে। ফোন করে বললাম, আমি আমার শ্বশুর বাড়ি যাচ্ছি। অন্তিমের মা বাবা যদি আমার সাথে ঢাকায় আসতে রাজি না হয় তাহলে আমি না হয় গ্রামে থেকে যাব। বাবা বললেন ওনারা আসবেন। আমি বললাম, তাহলে আমরা আলাদা ফ্ল্যাট নিব। বাবা তার একটা ফ্ল্যাটে আমাদের থাকতে বললেন, কিন্তু আমি বললাম এতে আমার স্বামীর আত্মসম্মান থাকবে না। আমার কথা শুনে বাবা কাঁদছিলেন। আমি বুঝতে পারছিলাম। ফোনের এপাশ থেকে কলিং বেলের আওয়াজ শুনে বললাম, আব্বু দরজা খোলো, দেখো কে এসেছে। আমি তখনও কানের সাথে ফোন ধরে আছি। দরজা খোলার শব্দ শুনতে পেলাম। আব্বু বললেন, তুমি এত রাতে একা এখানে? হ্যাঁ, আমি। কোনো সমস্যা? একলা আসবো না তো দোকলা কই পাবো? গেছিলা আমাকে আনতে? হাজুব। ভিতরে তো যাইতে বলবা, দরজার সামনে থেকে সরো। কল কেটে দিলাম। বাস চলতে শুরু করেছে। আজ নিজেকে সব থেকে সুখী মনে হচ্ছে। আমার সুখের হাসির বহিঃপ্রকাশ আমার চোখের জলে। অন্তিম ওর হাত দিয়ে আমার চোখের পানি মুছিয়ে দিল। ওর কাঁধে মাথা রাখলাম। হেডফোন বের করে আমাকে দেওয়ার সময় বললাম, হেডফোন লাগবে না, আজ পুরোটা পথ আমি তোমার কথা শুনতে শুনতে যেতে চাই। বাসের লাইট নিভিয়ে দেওয়া হয়েছে। আমার হাত অন্তিমের হাতের মুঠোয়। চোখ বন্ধ করে কপালে ওর ঠোঁটের স্পর্শ অনুভব করলাম। ওর বুকে মাথা এলিয়ে দিলাম। আমি ওর মুখ থেকে ভালোবাসি কথাটা শুনতে চাই না। সারা জীবন বুকে কান পেতে ওর হৃদয়ের কথা শুনতে চাই, যার প্রতিটা স্পন্দন বলে তোমাকে ভালোবাসি।